একক ২ সমাজতাত্ত্বিক কল্পনা, সমাজতত্ত্ব ও সমসাময়িক জীবন, সমাজতত্ত্ব ও সাধারণ বোধ। সমাজতাত্ত্বিক কল্পনা, সোশিওলজিক্যাল ইম্যাজিনেশন। আমেরিকান সমাজতাত্ত্বিক সি রাইট মিলস 1959 সমাজতাত্ত্বিক কল্পনা বা সোশিওলজিক্যাল ইম্যাজিনেশনের ধারণাটির উল্লেখ করেন। সোশিওলজিক্যাল ইম্যাজিনেশনের ধারণাটি সমাজতত্ত্ব সমাজ সম্পর্কে কী প্রকার অন্তর্দৃষ্টি প্রদান করে তার বর্ণনা করে। সি রাইট মিলস সমাজতাত্ত্বিক কল্পনা বলতে বুঝিয়েছেন ব্যক্তিগত অভিজ্ঞতার সঙ্গে বৃহত্তর সমাজের সম্পর্ক সম্পর্কে সচেতনতাকে। সমাজতাত্ত্বিক কল্পনা কোনো তত্ত্ব নয়, এটি সমাজ সম্পর্কে একটি দৃষ্টিভঙ্গি যা ব্যক্তির প্রতিদিনের সাধারণ জীবনের ঊর্ধ্বে নতুনভাবে জীবনকে দেখতে শেখায়। সুতরাং সমাজতত্ত্ব অধ্যয়ন কেবলমাত্র সাধারণ নিয়মে জ্ঞান আহরণ নয়, সমাজতাত্ত্বিককে ব্যক্তিগত পরিস্থিতির বেড়া ভেঙে বৃহত্তর প্রেক্ষিতে বিষয়সমূহকে ব্যাখ্যা করতে শিখতে হয়। এছাড়াও সমাজতাত্ত্বিক কল্পনা কেবলমাত্র সমাজ জীবনের বর্তমান রূপকেই বিশ্লেষণ করে না, কিছু সম্ভাব্য ভবিষ্যতের রূপকে উপস্থাপিত করে। অবশ্য এজন্য বর্তমান প্রবণতাসমূহ সম্পর্কে সমাজতাত্ত্বিক উপলব্ধি থাকা বিশেষ প্রয়োজন। বলা যেতে পারে সমাজতত্ত্ব বৃহত্তর বিশ্বের সামাজিক ক্রিয়াকর্ম, যেগুলির সঙ্গে আমরা সকলেই সংযুক্ত রয়েছি, সেগুলি সম্পর্কে জ্ঞান আহরণ করার একটি শক্তিশালী উপায়। সমাজতাত্ত্বিক কল্পনা একটি দৃষ্টিভঙ্গি থেকে অন্য দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন করার সক্ষমতা। সমাজতাত্ত্বিক কল্পনা করতে হলে বর্তমান পরিস্থিতি থেকে নিজেকে সরিয়ে ভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে চিন্তা করার ক্ষমতা থাকা প্রয়োজন। আমাদের দৈনিক জীবনের ঊর্ধ্বে উঠে জীবনকে নতুনভাবে দেখতে শেখায়। ব্যক্তিগত পরিস্থিতির গণ্ডি থেকে নিজেকে মুক্ত করে বিভিন্ন বিষয়সমূহকে বৃহত্তর প্রেক্ষিতে দেখা খুব গুরুত্বপূর্ণ। মিলস মনে করেন সমাজতাত্ত্বিক কল্পনা ব্যক্তিগত সমস্যাকে জনগণের সমস্যার সঙ্গে সংযুক্ত করতে সক্ষম হয়। দৈনিক জীবনে সমাজতাত্ত্বিক কল্পনার পদ্ধতি প্রয়োগ করা যেতে পারে। সাধারণভাবে যে দৃষ্টিভঙ্গি নিয়ে আমরা প্রতিদিনকার বিভিন্ন ঘটনা বা ক্রিয়াকর্মকে দেখে থাকি, সমাজতাত্ত্বিক কল্পনা তা থেকে ভিন্ন এক দৃষ্টিভঙ্গি গ্রহণ করে। একটি উদাহরণের সাহায্যে বিষয়টিকে ব্যাখ্যা করা যেতে পারে। একটি দৈনিক বিষয় কফি পান করাকে আপাত দৃষ্টিতে একটি অত্যন্ত সাধারণ আচরণ বলে মনে হয়, কিন্তু সমাজতাত্ত্বিক দৃষ্টিভঙ্গি থেকে দেখলে এই আপাত সাধারণ বিষয়টি সম্পর্কে প্রভূত আলোচনা সম্ভব। প্রথমত, কফি কেবলমাত্র শারীরিক তৃষ্ণা মেটানোর জন্য পান করা হয় তা নয়। দৈনন্দিন সামাজিক ক্রিয়ার সঙ্গে কফি পানের এক বিশেষ প্রতীকী মূল্য জড়িয়ে রয়েছে। বেশিরভাগ সময়েই কফি পানের চেয়ে এর সঙ্গে জড়িত সামাজিক রীতির গুরুত্ব অনেক বেশি। পাশ্চাত্যের সমাজের মানুষের কাছে সকালে এক কাপ কফি ব্যক্তিগত দৈনন্দিন রুটিনের বিশেষ অঙ্গ। এটি দিন শুরু করার এক প্রয়োজনীয় পদক্ষেপ। এরপর দিনের অন্যান্য সময়ে অন্যান্য ব্যক্তির সঙ্গে একসঙ্গে কফি পান করা হতে পারে বা সামাজিক রীতির অঙ্গ। দুজন ব্যক্তি যখন কফি পান করার উদ্দেশ্যে একত্রিত হয়, তখন কফি পানের চেয়ে দুজনে একত্রিত হয়ে গল্পগুজব করাতেই বেশি উৎসাহী থাকে। প্রকৃতপক্ষে সব সমাজেই পানাহারের বিষয়টি সামাজিক আদান প্রদান ও সামাজিক রীতি পালনের ভিত্তি হয়ে থাকে এবং স্বাভাবিকভাবেই এই বিষয়গুলি সমাজতত্ত্বের আলোচনার গুরুত্বপূর্ণ বিষয়বস্তু। দ্বিতীয়ত, কফিতে রয়েছে ক্যাফেইন নামক ড্রাগ, যা মস্তিষ্ককে উত্তেজিত করে। অনেকেই সারাদিনের কাজ পড়াশোনার মাঝে শরীর মন সতেজ করতে কফি পান করে থাকে। যদিও কফি পান অভ্যাস বা নেশায় পরিণত হয়ে যায়, পাশ্চাত্য সমাজে কফির নেশাগ্রস্তকে ড্রাগ সেবনকারী বলে মনে করা হয় না। এই সমাজে অ্যালকোহলের ন্যায় কফিও সামাজিকভাবে গৃহীত ড্রাগ বিশেষ হয়, কিন্তু মারিজুয়ানা সামাজিকভাবে গৃহীত হয় না। আবার এমন কোনো সমাজ আছে যেখানে মারিজুয়ানা বা এমনকি কোকেনের মতো ড্রাগ সেবন করাকেও স্বীকৃতি দেয়, কিন্তু কফি এবং অ্যালকোহল সেবন করাকে স্বীকৃতি দেয় না। সমাজতত্ত্ব এরূপ বিপরীতধর্মী আচরণের কারণ উদ্ঘাটন করতে আগ্রহী হয়। তৃতীয়ত, একজন কফি পানকারী বিশ্বজুড়ে এক জটিল আর্থসামাজিক সম্পর্কের সূত্রে আবদ্ধ হয়। প্রকৃতপক্ষে কফি উৎপাদিত হয় দরিদ্র দেশসমূহে এবং তা অধিক পরিমাণে পান করা হয় ধনী দেশসমূহে। কাজেই কফির উৎপাদন, সরবরাহ এবং বণ্টনের মাধ্যমে হাজার হাজার মাইল দূরবর্তী দেশের মানুষের মধ্যে নিরন্তর আদান প্রদান সংঘটিত হয়। এই প্রকার বিশ্বজুড়ে আদান প্রদান সমাজতত্ত্বের একটি গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়। চতুর্থত, কফি পানের বিষয়টি অতীত সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের পদ্ধতির ইঙ্গিতবাহী। পাশ্চাত্যে ঊনবিংশ শতাব্দীর শেষার্ধে কফি জনপ্রিয় পানীয় হয়ে ওঠে, যদিও এর পূর্বে এলিট সম্প্রদায়ের মধ্যে কফি পানের প্রবণতা দেখা যেত।
কফির উদ্ভব হয় মধ্যপ্রাচ্যে, কিন্তু 2 শতাব্দী পূর্বে পাশ্চাত্যের উপনিবেশ বিস্তারের সঙ্গে সঙ্গে কফির জনপ্রিয়তার সূচনা হয়। বর্তমানে আমরা যে কফি পান করি তার বেশিরভাগ আসে দক্ষিণ আমেরিকা ও আফ্রিকা থেকে, যেখানে ইউরোপীয় উপনিবেশ গড়ে উঠেছিল। কাজেই কফির বিশ্ব বাণিজ্য গড়ে ওঠার পিছনে ঔপনিবেশিকতার একটি বড় ভূমিকা রয়েছে। পঞ্চমত, বর্তমানে বিশ্বায়ন, আন্তর্জাতিক বাণিজ্য, মানবাধিকার এবং পরিবেশের অবক্ষয়ের সম্পর্কিত বিভিন্ন বিতর্কে কফি একটি কেন্দ্রীয় স্থান দখল করে রয়েছে। মানুষ কী ধরনের কফি পান করবে এবং তা কোথা থেকে ক্রয় করবে এ সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ করাকে তার জীবনধারার অন্তর্গত হয়ে উঠেছে। কোনো কোনো ব্যক্তি কেবল জৈব কফি পছন্দ করতে পারেন, ক্যাফেনবিহীন কফি পছন্দ করতে পারেন কেউ, আবার কেউ এমন কফি পছন্দ করেন যার ন্যায্যভাবে বাণিজ্য হয়ে থাকে, মানে যেখানে উন্নয়নশীল দেশের উৎপাদনকারীকে পূর্ণ বাজার মূল্য প্রদান করা হয়। অনেকে আবার সেই সব দেশের কফি বয়কট করতে পারেন যে দেশ মানবাধিকার ও পরিবেশ সংক্রান্ত বিষয়ে কিভাবে পৃথিবীর বিভিন্ন প্রান্তের ঘটমান বিষয় সম্পর্কে মানুষকে সচেতন করে তোলে এবং মানুষ কিভাবে সেই জ্ঞান অনুযায়ী কার্য করে, সমাজতাত্ত্বিকরা তা নিয়ে আলোচনা করতে আগ্রহী হন। সমাজতাত্ত্বিক কল্পনা আমাদের এটা বুঝতে সাহায্য করে যে অনেক বিষয় আপাতদৃষ্টিতে ব্যক্তিগত বিষয় বলে মনে হলেও প্রকৃতপক্ষে সেগুলি বৃহত্তর বিষয়ের অঙ্গ। উদাহরণস্বরূপ বিবাহ বিচ্ছেদের কথা বলা যেতে পারে। একজন ব্যক্তি যখন বিবাহ বিচ্ছেদ করেন তাকে খুব কঠিন পদ্ধতির মধ্যে দিয়ে যেতে হয়। মিলের ভাষায় যা একটি ব্যক্তিগত সমস্যা, কিন্তু তিনি মনে করেন বিবাহ বিচ্ছেদ একই সঙ্গে বর্তমানে অনেক সমাজে, যেমন ব্রিটেনে, একটি গণ সমস্যা, যেখানে 10 বছরের মধ্যে প্রতি 3টির মধ্যে একটি বিবাহ ভেঙে যায়। এই দৃষ্টিভঙ্গি নিজের জীবনেও প্রয়োগ করা যায় এবং বিশ্লেষণ করলে দেখা যায় কোনো ব্যক্তির ব্যক্তিগত সিদ্ধান্ত প্রকৃতপক্ষে বৃহত্তর সমাজে তার অবস্থানের প্রতিচ্ছবি। সমাজতত্ত্ব ও সাধারণ বোধ, সোশিওলজি অ্যান্ড কমন সেন্স। দৈনন্দিন বাস্তব জীবন সম্পর্কে জ্ঞান থেকেই সাধারণ বোধ গড়ে ওঠে। সাধারণ ব্যক্তি তার চারপাশের জগৎকে যে অপেশাদারী দৃষ্টিভঙ্গি থেকে বিচার করে তাকে সাধারণ বোধ বলা যেতে পারে। সাধারণ বোধ সম্ভূত জ্ঞান বাস্তবসম্মত, পরীক্ষামূলক এবং সমালোচনামূলক হলেও একই সঙ্গে এই জ্ঞান খণ্ডিত, অসামঞ্জস্যমূলক এবং বৈজ্ঞানিক কার্যকারণ পদ্ধতির প্রয়োগবিহীন। অপরদিকে সমাজতত্ত্ব সমাজের বিভিন্ন বিষয়ের কার্যকারণ বা কজালিটি সম্পর্ক বিশ্লেষণের ওপর গুরুত্ব দেয়। অবশ্য আন্দ্রে বেতের মতে সমাজতত্ত্ব সাধারণ বোধের থেকে সম্পূর্ণ পৃথক। সমাজতত্ত্ব বিভিন্ন ধারণা, পদ্ধতি ও তথ্য দ্বারা গঠিত। অত্যন্ত উচ্চমানের তথ্য সমৃদ্ধ সাধারণ বোধ ও নিম্নমাত্রায় সংগঠিত সমাজতাত্ত্বিক জ্ঞানের সমকক্ষ হতে পারে না। সমাজতাত্ত্বিক জ্ঞান বিশ্বজনীন না হলেও সাধারণ বা জেনারেল হয়ে থাকে। অপরদিকে সাধারণ বোধ সুনির্দিষ্ট ও স্থানীয় স্তরে গঠিত। সাধারণ বোধ পরিবর্তনশীল স্থানকাল ও অন্যান্য সামাজিক বিষয়াদির সাপেক্ষে সাধারণ বোধ পরিবর্তিত হয়। সমাজতত্ত্বের সূচনাকালেই সাধারণ বোধের বিপরীত মেরুতে এর অবস্থান নির্মিত হয়েছে। অগাস্ট কোম্ত এবং এমিল দুর্খাইমের দৃষ্টবাদের দর্শনেই তার প্রতিফলন ঘটে, যেখানে তারা বলেন যে সমাজতত্ত্বে সামাজিক বাস্তবতাকে অনুধাবন করা উচিত প্রাকৃতিক বিজ্ঞানের পদ্ধতি প্রয়োগ করে। কাজেই এই দৃষ্টিবাদী দৃষ্টিভঙ্গি থেকে সমাজতাত্ত্বিক আলোচনায় সাধারণ বোধের ভূমিকা গুরুত্বহীন। অবশ্য আন্দ্রে বেতে মনে করেন সমাজতত্ত্ব সাধারণ বোধ থেকে পৃথক। এর অর্থ এই নয় যে সমাজতত্ত্ব মানুষের সাধারণ বোধের বাইরে কোনো গুপ্ত রহস্যবিদ্যা। পরবর্তীকালে বিভিন্ন সমাজতাত্ত্বিক বেতের এই বক্তব্যকে ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন যে সমাজ হল বিভিন্ন অর্থের ক্ষেত্রবিশেষ, শুধুমাত্র অভিজ্ঞতা নির্ভর, পর্যবেক্ষণ সাপেক্ষ ও সামাজিক বস্তুসত্যই সমাজ অধ্যয়নে গুরুত্বপূর্ণ নয়। সুতরাং সমাজতত্ত্বের মুখ্য উদ্দেশ্য হল সামাজিক জগৎ সম্পর্কে মানুষের ধারণা, যা সাধারণ বোধ সম্ভূত জ্ঞানের ভিত্তিতে গড়ে ওঠে, তাকে বৈজ্ঞানিক পদ্ধতিতে উপলব্ধি করা। পরবর্তীকালে বিভিন্ন সমাজতাত্ত্বিক বেতের এই বক্তব্যকে ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন যে সমাজ হল বিভিন্ন অর্থের ক্ষেত্রবিশেষ, শুধুমাত্র অভিজ্ঞতা নির্ভর, পর্যবেক্ষণ সাপেক্ষ ও সামাজিক বস্তুসত্যই সমাজ অধ্যয়নে গুরুত্বপূর্ণ নয়। সুতরাং সমাজতত্ত্বের মুখ্য উদ্দেশ্য হল সামাজিক জগৎ সম্পর্কে মানুষের ধারণা, যা সাধারণ বোধ সম্ভূত জ্ঞানের ভিত্তিতে গড়ে ওঠে, তাকে বৈজ্ঞানিক পদ্ধতিতে উপলব্ধি করা। মার্কস ওয়েবার, উইলহেম ডিলদি প্রমুখ ইন্টারপ্রেটিভ সমাজতাত্ত্বিক, জর্জ হার্বার্ট মিড এবং চার্লস কুলি প্রমুখ প্রতীকী মিথস্ক্রিয়াবাদী, এথনোমেথোডোলজিস্ট হ্যারল্ড গারফিঙ্কেল প্রমুখ তাদের সমাজতাত্ত্বিক তত্ত্ব ব্যাখ্যা করতে গিয়ে সাধারণ বোধ সম্ভূত জ্ঞান ব্যবহার করেছেন। কিন্তু সাধারণ বোধ সম্ভূত জ্ঞানের সাহায্যে সমাজ বিশ্লেষণের পদ্ধতি অসচেতন সমাজতাত্ত্বিকের জন্য ভ্রান্তিকর হতে পারে।
বেতে মনে করেন সাধারণ বোধ বা পেশাগত দক্ষতা দুটির কোনোটিকেই বাদ দিয়ে যথাযথ আলোচনা সম্ভব নয়। সাধারণ বোধের সাহায্যে আমরা সমাজ সম্পর্কে যে ধারণা গড়ে তুলি বেশিরভাগ ক্ষেত্রে তা যথাযথ হয় না। যেমন কোট অ্যান্ড কোট মৃত্যুদণ্ডের ভয় মানুষের অপরাধ প্রবণতা কমে। এরূপ সাধারণ বোধ সমাজতাত্ত্বিক গবেষণায় ভ্রান্ত বলে প্রমাণিত হয়েছে। অ্যান্থনি গিরেন্স মনে করেন সাধারণ মানুষ নিজের জীবনের নিরিখে বিশ্বকে বিশ্লেষণ করে থাকে, ফলে সাধারণ বোধ দ্বারা অনেক অজানা বিষয়কে নৈর্ব্যক্তিক দৃষ্টিভঙ্গি ব্যাপকভাবে বিশ্লেষণ করতে পারে না। ফলে এই পদ্ধতিতে সমাজতাত্ত্বিক বিশ্লেষণ সম্ভব হয় না। যেমন বহু আদিবাসী গোষ্ঠীর বিভিন্ন সামাজিক রীতি সম্পর্কে অবহিত না থাকায় আদিবাসী মানুষের কাছে সেগুলি বিস্ময়কর, অস্বাভাবিক মনে হতে পারে। প্রকৃতপক্ষে বিশেষ সমাজে সামাজিক পরিস্থিতি অনুসারে সামাজিক রীতিনীতি গড়ে ওঠা যা সেই সমাজের প্রেক্ষিতেই বিশ্লেষণ করা উচিত, যা সাধারণ বোধ সম্ভূত জ্ঞান দ্বারা সম্ভব হয় না। সমাজতত্ত্ব এবং সমকালীন জীবন, সোশিওলজি অ্যান্ড কন্টেম্পোরারি লাইফ। সমকালীন সমাজ বলতে আধুনিক সমাজ বর্তমান সময়ের বিশেষ সামাজিক বৈশিষ্ট্য সম্পন্ন সমাজকে বোঝায়। সামগ্রিকভাবে এই সময়ের সমকালীন সমাজের বৈশিষ্ট্য হল প্রযুক্তির ওপর নির্ভরতা, বিভিন্ন নতুন নতুন আবিষ্কার, মানুষের গড় আয়ের বৃদ্ধি, সাক্ষরতার হার বৃদ্ধি, অধিক মাত্রায় লিঙ্গ সাম্য, প্রযুক্তিগত উন্নতির সঙ্গে বিশ্বায়নের মাত্রা বৃদ্ধি এবং আন্তর্জাতিক বিষয় সম্পর্কে সচেতনতা বৃদ্ধি। সমকালীন সময়ের আধুনিক জটিল সমাজকে বিশ্লেষণ করতে সমাজতত্ত্বের বিশেষ গুরুত্ব রয়েছে। আধুনিক সময়ে সামাজিক বিষয় সম্পর্কে বৈজ্ঞানিক আলোচনার গুরুত্ব বৃদ্ধি পেয়েছে। ফলস্বরূপ সমাজতত্ত্বের ভূমিকা বৃদ্ধি পেয়েছে। মানুষের উন্নয়ন বা হিউম্যান ওয়েলফেয়ার ত্বরান্বিত করার মাধ্যম হিসেবেও সমাজতত্ত্বের গুরুত্ব বৃদ্ধি পেয়েছে। বিশেষত অনুন্নত দেশসমূহের ক্ষেত্রে এই ভূমিকা বিশেষ উল্লেখযোগ্য। বর্তমানের দ্রুত পরিবর্তনশীল বিশ্বে বিভিন্ন সামাজিক সমস্যায় জর্জরিত। দারিদ্র্য, বেকারত্ব, গণিকাবৃত্তি, জনসংখ্যা বিস্ফোরণ, পারিবারিক বিশৃঙ্খলা, সাম্প্রদায়িক বিশৃঙ্খলা, জাতিগোষ্ঠীগত বা রেশিয়াল সমস্যা, অপরাধ, কিশোর অপরাধ, যুব অসন্তোষ, মাদকাসক্তি, অস্পৃশ্যতা প্রভৃতি সমকালীন সমাজে ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। সমাজতত্ত্ব এই সকল সমস্যার বিশ্লেষণ ও সমাধানের পথ নিরূপণ করে থাকে। সমাজের বিভিন্ন নীতি নির্ধারণেও সমাজতত্ত্বের গুরুত্ব উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে। সমাজ সংস্কার এবং সমাজ পুনর্নির্মাণেও সমাজতত্ত্বের গুরুত্বপূর্ণ ভূমিকা লক্ষণীয়। আধুনিক শিল্প সমাজের জীবনযাত্রার আমূল পরিবর্তন সমাজতত্ত্বের আলোচনার গুরুত্বপূর্ণ অঙ্গ। সমকালীন সমাজতাত্ত্বিক তত্ত্বসমূহ ও আধুনিকতা ও উত্তরাধুনিক সমাজের বিভিন্ন দিককে নতুন আঙ্গিকে পরিবেশন করে।